হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে। সেটা হচ্ছে হাউ টু বিকাম আ রিচ পারসন। জোকস অ্যাপার্ট, বেসিক্যালি আজকে আমরা কথা বলবো রিচ ড্যাড পোর ড্যাড বাই রবার্ট কিওসাকি এই বইটা নিয়ে। এই বইয়ে মেইনলি পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে বাজারে যতগুলো বই আছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বই হচ্ছে এটা। এবং এখানে মেইনলি রবার্ট কিওসাকি তার চাইল্ডহুড যে মেমোরিজ ছিল সেখান থেকে লেখা, এবং হচ্ছে পাশাপাশি সে তার লাইফে কিভাবে একজন ধনী ব্যক্তি হয়েছেন এবং ধনীদের মেন্টালিটি যে গরিব বা মধ্যবিত্ত মানুষের মেন্টালিটি থেকে একদম ডিফারেন্ট হয় সেটাই মেইনলি দেখানোর চেষ্টা করেছে। সো এই বইয়ের যে টাইটেল সেটা কিন্তু অনেক ইন্টারেস্টিং। সেখানে বলা হচ্ছে রিচ ড্যাড পোর ড্যাড, অর্থাৎ দুইজন বাবার কথা বলা হচ্ছে। সো বেসিক্যালি রবার্ট তার নিজের বাবাকে বলছেন পোর ড্যাড, এবং তার বন্ধু ছিল মাইক, তার বাবাকে বলছে রিচ ড্যাড। এবং এইটার পেছনে আসলে একটা কাহিনী আছে। সে কাহিনীটা হচ্ছে, ছোটবেলায় রবার্ট যখন খুবই ছোট ছিল, 10 বছর, তখন সে তার বাবাকে যে একদিন বলে যে বাবা, আই ওয়ান্না বি আ রিচ পারসন। সো তোর বাবা তো খুবই অবাক হয়ে যায়, কিভাবে এত ছোট বাচ্চা রিচ হইতে চায়, এবং সে তো তাদের ফ্যামিলিতে তো কেউ এরকম রিচ হওয়ার চিন্তা করেনি, কারণ তিনি হচ্ছেন একজন পিএইচডি স্কলার এবং তার ওয়াইফ ছিলেন একজন নার্স। সো এই কারণে সে খুবই অবাক হয় যে তার ছেলে কেন এখন ধনী হতে চাচ্ছে। কিন্তু সে বলে যে সে খুব একটা পাত্তা দেয় না, এবং সে বলে যে ধনী হওয়ার কোনো প্রয়োজন নাই, বা এবং সে আলটিমেটলি, ছেলে যেহেতু খুব নাছোড়বান্দা, সে বলছে যে আমি আসলে জানি না কিভাবে ধনী হতে হয়। তোমার ফ্রেন্ড আছে মাইক, তার বাবা হচ্ছে খুবই রিচ পার্সন এবং ভবিষ্যতে সে আরো ধনী হবে। সো ইনিশিয়ালি সেটা তার জন্য খুব শকিং ছিল, তার কারণ মাইকদের বাড়িটা খুবই জীর্ণশীর্ণ এবং খুব বেশি সুন্দর ছিল না, এবং সেটা দেখে, এবং মাইক নিজেও জানতো না যে তার বাবা হচ্ছে একদিন ধনী হবে। সো এনিওয়েজ, তারপর রবার্ট এবং মাইক দুজন হচ্ছে তার মাইকের বাবার কাছে গেলেন যে কিভাবে ধনী হতে চাই সেটার জন্য বিভিন্ন শিক্ষা এবং দীক্ষা নেওয়া শুরু করলো। সো তার জীবনের শিক্ষা এবং দীক্ষা থেকে যে বিষয়গুলো তিনি পেয়েছেন সেটাই মেনলি এই বইতে আছে, এবং আমার মনে হয় এই বইটা পড়লে আপনাদের খুবই ভালো লাগবে এবং পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে অনেক ইন্টারেস্টিং কিছু জানতে পারবেন। তবে এই বই সম্পর্কে যেভাবে লেখা আছে, আমি যেভাবে বুঝতে পেরেছি সেই সম্পর্কে আমি ৭টা পয়েন্ট এখানে আলোচনা করব। মেইনলি রবার্ট এখানে প্রথমে যেটাকে আক্রমণ করে সেটা হচ্ছে, যেটা পার্থক্য দেখানোর চেষ্টা করে, সেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল থিঙ্কিং বা স্টেরিওটাইপ যে চিন্তা ভাবনাগুলো থাকে সেইটা, এবং প্র্যাকটিক্যাল থিঙ্কিং এর মধ্যে বা প্র্যাকটিক্যাল লাইফের মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা এই বই পড়ার মাধ্যমে আপনি বুঝতে পারবেন। কারণ ট্রেডিশনালি কি হয়, আমরা যখন স্কুল কলেজে পড়ি তখন আমাদের কিন্তু এরকম ধরনের আমরা শিখি, অর্থই সকল অনর্থের মূল, মানি ক্যান নট বাই হ্যাপিনেস। সো রবার্টদেরও যেহেতু এটা মেইনলি হচ্ছে, বলে নেই, এটা হচ্ছে আমেরিকান লাইফস্টাইল নিয়ে মেইনলি বইটা লেখা। সো ওখানেও শেখানো হয় যে মানি ইজ দ্য রুট অফ অল এভিল। সো মূল কথা সেম, যে অর্থ যে সকল অনর্থের মূল, সেটাই বোঝানো হয়। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফটা কিন্তু ডিফারেন্ট, কারণ প্র্যাকটিক্যাল লাইফে না, আপনি টাকা ছাড়া, আমরা টাকা ছাড়া, মানি ছাড়া আসলে চলা খুবই ইম্পসিবল। এবং খুব বেশি টাকা পয়সা হলে যে মানুষ খুব খারাপ হয়ে যায় বিষয়টা এমন না। দেখা যায় যে যাদের এখন অনেক বেশি টাকা আছে তারা কিন্তু অনেক বেশি দান করে বা বিভিন্ন সোশ্যাল কার্যক্রমের সাথে যুক্ত থাকে। সো একইভাবে এই কারণে তিনি ২ নাম্বার পয়েন্টে যেটা আমি বুঝেছি সেটা হচ্ছে স্কুলিং এবং হচ্ছে স্কিলফুল যে শিক্ষাটা, সেটা থেকে যে একটা পার্থক্য আছে। আমাদের স্কুলিং এ আসলে দেখা যায় খুবই ট্র্যাডিশনাল শিক্ষা দেওয়া হয় এবং গতানুগতিক শিক্ষা, যেখানে আমরা স্কিলড পিপল হয়ে বড় হই না। যেটার পরবর্তীতে দেখা যায় যে আমাদের যে রিচ পিপলদের যে মাইন্ডসেট থাকে সেই মাইন্ডসেট থেকে আমরা বঞ্চিত হই। এবং আল্টিমেটলি দেখা যায় যে খুব ভালো স্টুডেন্টরা খুবই মধ্যবিত্ত একটা জীবনযাপনের মধ্য দিয়ে যায়। এবং যে কারণে তিনি ৩ নাম্বার পয়েন্টে হচ্ছে এক্সপার্টিজ এবং ইনফর্ম পিপলদের মধ্যে পার্থক্য করার চেষ্টা করেছে। সেখানে এক্সপার্টিজ হচ্ছে, হয়তো আপনি যদি পিএইচডি হোল্ডার হন, সে তার নিজের বাবাকে বারবার বলছে হি ইজ আ স্টুপিড, হি ইজ আ গুড পারসন বাট হি ইজ আ স্টুপিড। অর্থাৎ সে জানে না কি করে ধনী হতে হয়, সে তার নলেজটাকে একজন এমপ্লয়ি হিসেবেই তার জীবন কাটাচ্ছে, এবং সে তার যোগ্যতা অনুযায়ী অনেক কম টাকা ইনকাম করছে, যে কারণে সে একজন মধ্যবিত্ত বা গরিব বা মধ্যবিত্ত শ্রেণীতে বিলং করছে। কিন্তু রবার্টের এই জিনিসটা পছন্দ না, কারণ সে তার রিচ ড্যাড দেখেছে যে যারা আসলে এই ধরনের পার্টিকুলার কোনো বিষয়ের প্রতি খুব ইন্টারেস্টেড থাকে, তারা দেখা যায় যে একটা ছোট্ট বিষয়ে গবেষক হয়, কিন্তু তাদের লাইফে আরো অনেক কিছু তারা মিস করে ফেলে, যে কারণে তারা ইনফরমেশনটা তাদের কাছে অনেক কম থাকে, এবং সেটাকে কাজে লাগাতে যেহেতু পারে না, এই কারণে প্র্যাকটিক্যাল লাইফ থেকে তারা অনেক বঞ্চিত হয়, আর যেটাই হচ্ছে তাদের গরিব হয়ে পড়ার কারণ। সো তিনি বলছেন যে স্কুলিং সিস্টেমটা হচ্ছে আস্তে আস্তে মানুষকে গরিব মানুষে পরিণত করে, মানে তারা আমরা যে পোর সোসাইটিতে থাকি এবং ম্যাক্সিমাম মানুষের যে গরিব বা এভারেজ মানুষ হয়, এটার কারণ হচ্ছে আমাদের স্কুলিং সিস্টেম। কারণ উনি বলছেন যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে যদি আমাদের তাল মিলিয়ে চলতে হয়, তাহলে আমাদেরকে ইনফর্মড হতে হবে, যেটাকে বলা হয় জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। অর্থাৎ আপনাকে সবকিছু সম্পর্কে জানতে হবে, কোনটা কিভাবে কাজ করে, সোসাইটি কিভাবে কাজ করে, মানি কিভাবে কাজ করে, ইকোনমি কিভাবে কাজ করে, এগুলো যখন আমি বা আপনি জানতে পারবো, তখন আসলে আস্তে আস্তে আমরা আমাদের মধ্যে
4 নাম্বার পয়েন্টে তিনি মানে যেই আমরা হচ্ছে আস্তে, আস্তে উদ্যোক্তা হতে পারবো এবং এভাবে আমরা নিজেদের জন্য কাজ করতে পারবো। আমরা অন্য কোনো কোম্পানিতে যে কাজ করব না। তো 4 নাম্বারে তিনি এটাই দেখানোর চেষ্টা করেছে যে এমপ্লয়ি এবং হচ্ছে একজন উদ্যোক্তার মধ্যে যে পার্থক্য। সো এমপ্লয়ি যারা হয় তারা মেইনলি হচ্ছে অন্যের জন্য কাজ করে। তারা তাদের নলেজ গুলো অন্যের কোম্পানিতে ব্যয় করে বা গভর্নমেন্টে কাজ করলে গভর্নমেন্টের জন্য কাজ করছে। কিন্তু সে নিজের জন্য নিজের ডেভেলপমেন্টের জন্য কোনো কাজ করছে না। এবং সে তার স্কিলের তুলনায় সে তার নলেজের তুলনায় অনেক কম টাকা ইনকাম করে। সো 5 নাম্বারে যেটা হচ্ছে যে যারা হচ্ছে আপনার ধনী হয় তারা জানে ইনকাম এবং এক্সপেন্সটা কিভাবে ইনকামের সাথে এক্সপেন্সের যে সামঞ্জস্যটা রাখা সেটা ওনারা পারে। কারণ দেখা যায় যে মধ্যবিত্ত মানুষের বা গরিব মানুষের ইনকাম এবং যে খরচটা সেটা কিন্তু সমান সমান হয়। এবং যারা একটু মধ্যবিত্ত বা আরেকটু মধ্যবিত্তর উপরে তাদের দেখা যায় যে ইনকামের চেয়ে এক্সপেন্সটা মানে ইনকাম যেটা এক্সপেন্সটা ইনকামের চেয়ে একটু কম এবং সঞ্চয়টা অনেক অল্প থাকে। সো যে কারণে কখনোই তারা দেখা যায় যে মানে ধনী হওয়ার যে প্রসেস সেটার মধ্যে যেতে পারে না। সো ধনী মানুষরা এখানে কেন আলাদা, কারণ হচ্ছে তারা যেটা করে তাদের এক্সপেন্সটা ইনকাম এবং এক্সপেন্সের মধ্যে একটা সামঞ্জস্য থাকে এবং তার এক্সপেন্স এবং হচ্ছে তাদের যে সঞ্চয় সেভিংস সেটার মধ্যে যে একটা গুণগত পার্থক্য থাকে। তাদের সঞ্চয়টা অনেক বেশি থাকে এবং তাদের এক্সপেন্সটা অনেক কম থাকে। আর তাদের যে সঞ্চয়টা থাকে সেটা তার পরবর্তীতে তারা সেটা থেকে অনেক বেশি ইনকাম করে, সেটাও তাদের ইনকামে কনভার্ট করে। তো সেটার জন্য আপনাকে 5 নাম্বার সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে তারা অ্যাসেট কিনে, লায়াবিলিটিস কিনে না। সো 6 নাম্বার মোস্ট প্রবাবলি এটা। সো অ্যাসেট এবং লায়াবিলিটিস এর মধ্যে তিনি এখানে পার্থক্য দেখানোর চেষ্টা করেছে যে অ্যাসেট এবং লায়াবিলিটিস কি। আমরা যখন একটু যারা মধ্যবিত্ত শ্রেণীতে বিলং করি তারা দেখা যায় যে যখন একটু টাকা পয়সা হয় তখন আমরা কি করি, আমরা একটা গাড়ি কিনি, আমরা একটা বাড়ি করি বা ফ্ল্যাট কিনি। তিনি বলছেন যে এইগুলো হচ্ছে লায়াবিলিটিস, এগুলো হচ্ছে আপনার কোনো অ্যাসেটের মধ্যে পড়ে না। কারণ অ্যাসেট হতে হলে সেই জিনিসই হইতে হবে যেটা আপনার পরবর্তীতে ওইটা থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। কিন্তু আপনি যখন একটা বাড়ি কিনেন বা আপনি যখন একটা গাড়ি কিনেন, গাড়ি বা দামি কোনো কিছু কিনে নিয়ে আসেন, তখন কিন্তু সেটার দামটা আসলে কমতে শুরু করে বাড়িতে আনার সাথে, সাথে। একদম নতুন জিনিসই একদম দামটা কমে যায়। সো এই জিনিসগুলো আসলে অ্যাসেট না। অ্যাসেট হচ্ছে সেই ধরনের জিনিসগুলো, উনি বলছেন রিয়েল এস্টেট, গোল্ড, এই যে এই ধরনের জিনিসগুলোকে তিনি মেইনলি হচ্ছে অ্যাসেট হিসেবে আখ্যায়িত করছেন। সো এবং তিনি শেষ পর্যন্ত হচ্ছে বলছেন যে এই যে টাকা পয়সা না, এই মানি, দিস ইজ নট দ্য মানি। এটাকে তিনি ফেক বলছেন। 7 নম্বর পয়েন্টে মানে আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে এটা মেইনলি ফেক মানি হিসেবে বলছে, এটা রিয়েল মানি নয়। এটা ডলার হতে পারে, এটা রুবেল হতে পারে, এটা এনিথিং। কারণ এটা মেইনলি এটার কোনো মূল্য নেই। এটা আপনার মুদ্রাস্ফীতির কারণে কখনো এটার মূল্য বাড়ে, কখনো এটা কমে। এবং এখন তো দেখাই যাচ্ছে ডি ডলারাইজেশন যে প্রসেসটা সেটাও কিন্তু অলরেডি ব্রিক্স এর মাধ্যমে শুরু করেছে। সো এটা যখন ডি ডলারাইজেশন আসবে তখন কিন্তু ডলারের দামও অনেকটা কমে যাবে। তাহলে রিয়েল অ্যাসেটটা কি? রিয়েল অ্যাসেট বলতে উনি আবারও বলছেন যে যেগুলো বৃদ্ধি পাবে। এবং এই যে আমরা যে জুয়েলারি কিনি না, যে জুয়েলারি, গোল্ডের জুয়েলারি, দিস ইজ নট দ্য রিয়েল অ্যাসেট। কারণ তিনি বলছেন যে এগুলোও কিন্তু আসলে আপনার দামটা কমতে থাকে। তো কোনটার দাম বাড়বে বা সময়ের সাথে, সাথে যেটা আপনাকে আরো বেশি ধনী করবে, যেমন উনি সবচেয়ে গুরুত্ব দিচ্ছে সিলভারের যে বার পাওয়া যায় একদম সলিড গোল্ড বা সলিড সিলভার, সেইগুলোকে তিনি বলছেন অ্যাসেটস। সো এই ধরনের যে ছোট, ছোট পার্থক্যগুলো সেটা আসলে রিচ যারা থাকে, রিচ মানুষগুলো এগুলো জানে এবং পোর বা মিডল ক্লাস মানুষ আসলে তাদের অ্যাসেটগুলোকে লায়াবিলিটিস মনে করে। এবং তাকে তার বিভিন্ন ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছে যে কোনটাকে আপনি রিয়েল অ্যাসেট বলে মনে করেন? সো তিনি বলছেন হিউম্যান মাইন্ড। এবং একজন হিউম্যানের ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভ মাইন্ড দিয়ে আমরা যেটা তৈরি করতে পারি সেটা অন্য কোনো কিছু দিয়ে তৈরি করতে পারি না। এবং তিনি রিস্ক নেওয়ার কথা বলছেন, কারণ ক্রিয়েটিভ পিপল রিস্ক নিতে পারে। এবং আপনি যখন ছোট ছোট লাইফে ঝুঁকি নিবেন তখন আসলে আপনি কিভাবে ঝুঁকি থেকে শিক্ষা নিবেন সেটা দিয়ে আপনি কাজে লাগাবেন জীবনে, সেভাবে আপনি অনেক বড় হতে পারবেন বা আস্তে আস্তে ধনী মানুষ হতে পারবেন। এবং একজন ক্রিয়েটিভ মানুষ, ধরেন আমরা আমাদের সময় যে অ্যাপল বলেন, তারপর হচ্ছে যে মাইক্রোসফট বা উবার বা ফুড পান্ডা, এই যে এগুলো কিন্তু ফার্স্টে একটা আইডিয়া হিসেবে ছিল। সো এই আইডিয়াটাই বিক্রি করেই কিন্তু অনেক অনেক টাকার মালিক হচ্ছে তারা। সো মেইন অ্যাসেটটা হচ্ছে হিউম্যান বিং। আপনি যেই পজিশনেই থাকেন না কেন, আপনি যদি আপনার হিউম্যান ব্রেনকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তাহলে আপনি একটা সময় রিচ পিপল হতে পারবেন এবং আপনি
পোর বা মিডল ক্লাস লাইফ থেকে আপনি একটু নিজেকে আপগ্রেড করতে পারবেন। সো রবার্ট কিওসাকি তার বিভিন্ন ইন্টারভিউতে এই কথাগুলো বলছে এবং আমার মনে হয় এটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং এই বইটা খুব ইন্টারেস্টিং এবং দেখা যাচ্ছে বিভিন্ন ছোট ছোট শখের মাধ্যমে বা চার্টের মাধ্যমে তিনি মানে একদম বোঝা যাবে এরকম যেটা সবাই বুঝতে পারবে সেরকম সিম্পল সিম্পল চার্টের মাধ্যমে তিনি বোঝানোর চেষ্টা করেছে। পার্সোনাল ফাইন্যান্স সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছে এবং বইটা মেইনলি অনেকগুলো চ্যাপ্টারে বিভক্ত, 10টা আছে। সো আমার মনে হয় এই বইটা পড়লে অনেক কিছুই জানতে পারবেন। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। সো ভালো থাকবেন। বাই।